হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। থাম্বনেল তোমরা দেখে নিয়েছো কোন কোন টপিক রয়েছে। এখন আমরা কি করব, ৮০খানা কোশ্চেন সম্পূর্ণ সুন্দরভাবে পড়ব। এর থিওরি ক্লাস হয়ে গেছে, পড়িয়ে দিয়েছি, যেটা নেওয়া হয়েছে ফ্যাটম্যান সেকেন্ড এডিশন থেকে, এবং এখানে সমস্ত প্রশ্ন পিওকিউ থেকে নেওয়া হয়েছে। যদিও পিওকিউ এর সমস্ত প্রশ্ন নেওয়া সম্ভব নয়, কিন্তু তোমার এখানে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তারপরে যদি আরও প্রশ্ন দরকার হয়, তাহলে সেই প্রশ্নগুলো কোথায় পাবে? আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রচুর প্রশ্ন তোমাদেরকে শেয়ার করে দেবো, সেখান থেকে চাইলে আরও পড়তে পারো পিওকিউ। ওকে, মোটামুটি আমার কাছে কালেকশন আছে প্রায় 20,000 প্রশ্নের মতো প্রিভিয়াস ইয়ার। এবার সমস্ত প্রশ্ন যদি তোমাদের দিয়ে দিই একসঙ্গে, পড়তে যদি পারো আমি দিয়ে দেবো, চাপ কি। চলো 1 নম্বর করে দেখি। 1687 সালে গ্রহ এবং উপগ্রহের গতি ব্যাখ্যা করার জন্য সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা মহাকর্ষীয় সূত্র কে প্রদান করে? গ্যালিলিও গ্যালিলি, জোহান্স কেপলার, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন। কে করে? আইজাক নিউটন। 1667 সালে গ্রহ এবং উপগ্রহের গতি যে ব্যাখ্যা করে সেটাকে আইজাক নিউটন। বিজ্ঞানী আইজাক নিউটন 1687 সালে এই সর্বজনীন মহাকর্ষ সূত্র প্রদান করে। এই সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো দুটি কণায় একে অপরকে কি করে? আকর্ষণ করে। আকর্ষণ আর বিকর্ষণের ধর্ম তোমরা জানো, বা তাদের সূত্র কি মনে আছে? F = G m1 m2 / r²। মনে কি পড়ে? থিওরিতে করিয়েছি, এটা প্রচুরবার আসবে, তখন আমরা আরো দেখব। নিউটন সর্বপ্রথম গাণিতিকভাবে প্রমাণ করে যে আপেল মাটিতে পড়ার কারণ এবং গ্রহ উপগ্রহ ঘোরার কারণে একই মহাকর্ষ বল। এবার আদার অপশানগুলোতে গ্যালিলি পড়ন্ত বস্তুর সূত্র ল অফ ফলিং বডিজ দিয়েছেন। কেপলার গ্রহের গতির সূত্র। কেপলারের কয়টা সূত্র দেখেছো? 3টে সূত্র দেখেছো না? হ্যাঁ, 3টে সূত্র আসবো, চাপ নেই। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি দিয়েছেন। এটি গ্রহ এবং উপগ্রহ কক্ষপথের গতি ব্যাখ্যা করে। আর রিয়েল লাইফ উদাহরণ, যেমন আপেল মাটিতে পড়া, চাঁদের পৃথিবীর চারিদিকে ঘোরা, দুটি মহাকর্ষের কি উদাহরণ দিয়েছেন। এবার নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের সাথে কিভাবে নির্ণয় করে? একটুকে দেখালাম, কি দেখেছি? F সমানুপাতিক কত? m1 m2 / r²। তাহলে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের কি হয়? ব্যস্তানুপাতিক। এবার দেখি, দূরত্বের সমানুপাতিক একদম না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা ঠিক। দূরত্বের ঘনের বাদ দাও। দূরত্বের উপর নির্ভর করে না, এটাও বাদ। দূরত্বের উপর অবশ্যই নির্ভর করে। যত দূরত্ব বাড়ে তার আকর্ষণ বল তত কি হয়? কমতে থাকে। যত দূরত্ব কমে তার আকর্ষণ বল তত কি হয়? বাড়তে থাকে। এই আমাদের সূত্র, ফর্মুলা, আর কিছু নেই। সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। 1798 সালে পরীক্ষামূলকভাবে কে আবিষ্কার করে? আইজাক নিউটন। তো এই যে দেখো, 1798 সালে, তার অনেক আগে আইজাক নিউটন মারা গেছে। হেনরি ক্যাভেন্ডিশ, রবার্ট রয়েল, জোহানসেস কেপলার। কেপলারের সূত্র তো 3টে সূত্র, কেপলার এর মধ্যে ছিল না। রবার্ট রয়েলস, হেনরি ক্যাভেন্ডিশ, মনে হচ্ছে বি, হেনরি ক্যাভেন্ডিশ। ধ্রুবক জি এর মান নিউটন দেননি, এটি 1798 সালে হেনরি ক্যাভেন্ডিশ পরীক্ষামূলকভাবে আবিষ্কার করেন। ক্যাভেন্ডিশ তার বিখ্যাত টরশন ব্যালেন্স, নামটা মনে রাখবে, কি নাম? টরশন ব্যালেন্স পরীক্ষার মাধ্যমে দুটি ভরের মধ্যকার অতি ক্ষুদ্র আকর্ষণ বল পরীক্ষা করে প্রথমবারের মতে জি এর নিখুঁত মান বের করেন। তারপরে কি আছে? নিউটন মহাকর্ষীয় সূত্র দিয়েছিলেন, জি এর মান নির্ণয় করেননি। বয়েল গ্যাসের চাপের সূত্র, বয়েলস ল, এবং কেপলারের গ্রহের যে গতিশক্তি, 3টে সূত্র সেগুলো দিয়েছেন। জি এর মান মহাবিশ্বের সর্বত্র কি থাকে? সমান, কোথাও কিন্তু আলাদা নেই। পৃথিবীতে যা, চাঁদেও ঠিক একই, এবং অন্য সব জায়গায় জি এর মান একই। ক্যাপিটাল জি এর কথা বলছি, স্মল জি না। স্মল জি তোমার
পৃথিবীর ক্ষেত্রে 9.8, চাঁদের ক্ষেত্রে কত, একে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং কত জানা হচ্ছিল। ওকে, তারপর মেমোরিটিক্স, গ্র্যাভিটেশন কে দিয়েছে, নিউটন। ভ্যালু অফ জি কে দিয়েছে, ক্যাভেন্ডিশ। জি পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী মহাকর্ষ বল মূলত কি ধরনের বল, স্পর্শ বল, মহাকর্ষ বল, এই পৃথিবী, এই হলো তোমার চাঁদ, ঠিক আছে। তাহলে এটা দুজনের মধ্যে তো ফাঁকা জায়গা, স্পর্শ করে নেই, সুতরাং এটা ভুল। তাহলে ঘর্ষণ বলের কথা বলছে, ঘর্ষণ বল, এদের মাঝখানে যেহেতু কোনো নেই, মানে একে অপরের উপর স্পর্শ করে থাকবে তারপরে তো ঘর্ষণ হবে, তাহলে এটাও বাদ। পেশিজ বল, পেশি মানে তুমি হাতে তোমার পেশি দিয়ে যে কাজ করছো সেটা হলো পেশিজ বল। আর এখানে কি আছে, অস্পর্শ বল বা সংরক্ষণ বল, তাহলে উত্তর আমার বি। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে তাদের মধ্যেকার মহাকর্ষ বলের কি পরিবর্তন হবে, দ্বিগুণ করা হলো, আমরা কি জানি, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। এদের কোনো কিছুর পরিবর্তন হলো না, শুধুমাত্র আর এর মানের পরিবর্তন হলো, অর্থাৎ এফ সমানুপাতিক করলাম 1 বাই আর স্কোয়ার। এবার কি বলছে, মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে f1 সমানুপাতিক 1 বাই আর, মানে দ্বিগুণ করা হয়েছে আর তার হোল স্কোয়ার, তাহলে f1 সমানুপাতিক কি আসবে, 1 বাই এখানে আসবে 4 আর স্কোয়ার। তাহলে আগে থেকে কি হলো, 1/4 ভাগ হয়ে গেল, অর্থাৎ দ্বিগুণ হবে না, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হবে না, 4 গুণ হবে না, 1/4 হবে, কত হবে, 1/4। যত আমরা অঙ্ক করে করব তত আমাদের মনে থাকার সম্ভাবনা বেশি। ঠিকই একই জিনিস এখানে বলেছে। এবার শর্টকাট ট্রিক্স কি, 1 বাই এন স্কোয়ার, মানে তোমার দ্বিগুণ বলেছে, মানে 1 বাই 2 স্কোয়ার কত হয়, 1 বাই 4। এবার যদি বলে যে 3 গুণ করা হলো, যে দূরত্ব 3 গুণ করা হলো, 1 বাই কত, 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 9। এবার যদি বলে যে দূরত্ব তোমার কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, তার মানে কি 1 বাই 1 বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1 বাই 4, সেই 4টা কি হচ্ছে উপরে চলে যাচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, ফোর্সটা আমার 4 গুণ হয়ে যাচ্ছে, বোঝা গেল। শুধু ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে, একদম সহজ। এবার 1909 সালে প্রকাশিত গ্রহগুলোর প্রথম সূত্র, ফার্স্ট ল অনুযায়ী গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে কোন আকৃতি কক্ষপথে ঘোরে। আগে আমরা কি বলতাম যে একদম গোলাকারে ঘোরে, কিন্তু গোলাকার না, কিসে ঘোরে, বৃত্তাকারে না, অধিবৃত্তাকারে না, সরলরৈখিকীয় না, উপবৃত্তাকার, কিসে, উপবৃত্তাকার পথে, ইলেপটিক্যাল পথ। তার একটা কি থাকে, ফোকাস, ফোকাস কয়টা থাকে, উপবৃত্তাকার কক্ষপথে 2টো ফোকাস থাকে, তার একটা ফোকাসে কি থাকে, সূর্য থাকে, অন্য আরেকটা কিসে, উপবৃত্তাকার কক্ষপথে গ্রহ, যে কোনো গ্রহ সেটা কি করছে, ঘুরছে। পরে প্রশ্ন দেখি, তার আগে আরেকটু দেখে নেবো এখান থেকে কি কি আছে। কেপলারের কক্ষপথের সূত্র অনুযায়ী গ্রহগুলো সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে প্রথম সূত্র কি বলে, কক্ষপথের বর্ণনা দেয়, কিন্তু কেপলারের ট্রাইকো ব্রায়ের নিখুঁত মহাকর্ষ ডেটা বিশ্লেষণ করে প্রমাণ করেন যে কক্ষপথের আসল জ্যামিতিক আকার হলো উপবৃত্তাকার। খুব ভালো। বুধের কি 8 দিন সময় লাগে প্রদক্ষিণ করতে, আর নেপচুনের কতদিন সময় লাগে, 165 বছর। এই দুটো দেয়া আছে কি কারণে, একটা সূর্যের কাছে, একটা সব থেকে সূর্যের থেকে দূরে। কেপলার কি আছে, গহীয়, কেপলারের গহীয় গতীয় নাকি গতির, কেপলারের গতির তৃতীয় সূত্র ল অফ টাইম অনুযায়ী গ্রহের পর্যায়কাল টাইমের স্কোয়ার সূর্য থেকে তার গড় দূরত্ব আর এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে টি এর স্কোয়ার সমানুপাতিক আর তার কিউব, আর কিউব মানে কি ঘনর সাথে সমানুপাতিক, কোথায় আছে, স্কোয়ার বাদ আর বাদ এত, শুধুমাত্র বি, ঘনের সাথে সমানুপাতিক। কোন বস্তুর ভর এবং ওজন এর মধ্যে প্রধান পার্থক্য কি, বস্তুর ভর আর ওজনের মধ্যে প্রধান পার্থক্য কি, ভর তোমার কি পৃথিবীতে এক, আর ইসে তোমার কি দেখি, ভর হলো তোমার বস্তুর মধ্যে যতটা ম্যাটেরিয়াল আছে সেটা, আর ওজন হলো কি mg, আর ভর হলো তোমার m,
আর ওজন কি এম এর সঙ্গে জি যখন গুণ করছে তখন সেটা হচ্ছে ওজন। ভর সর্বত্র ধ্রুবক থাকে, কিন্তু স্থান ভেদে ওজন পরিবর্তিত হয়। কিছুটা মনে হচ্ছে যে হয় হয় ভর একটি ভেক্টর রাশি, ভর তো ভেক্টর রাশি না, শুধুমাত্র এম, তাহলে এটা স্কেলার রাশি। প্রথমটাই এটা ভুল। বস্তুর কেন্দ্রে ওজন সর্বাধিক থাকে, বস্তুর কেন্দ্রে ওজন থাকে তোমার 0, বস্তুর কেন্দ্রে ওজন কত থাকে? 0, উভয় একক নিউটন। তাহলে এ ভর সর্বত্র ধ্রুবক থাকে কিন্তু স্থানভেদে ওজন পরিবর্তিত হয়। স্থানভেদে কেমন? তোমার পৃথিবীতে কত? 9.8 তোমার জি এর মান, চাঁদে কত? তারে 6/1 তাহলে সেখানে কি হলো? ওজনের মান পরিবর্তন হয়ে গেল। এখানে সেটুকুই লেখা আছে। ভরের এসআই কি এককে কেজি, আর ওজনের এসআই একক নিউটন। পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কি হয়? এই মাত্রই বললাম। দেখো পৃথিবীর কেন্দ্রে আর এর মান কত? 0। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলি, দেখো কন্ট্রাডিকশন আগে বুঝাই, তারপরে যে প্রশ্নটা আমার মাথায় আগে আসতো এবং আমি সেখানে ভুল করতাম সেই ব্যাপারটা কি, আমি তো ফর্মুলা জানি, তুমি আমার সঙ্গে ফর্মুলা শিখেছো, m1 m2 ডিভাইড বাই কত? আর স্কোয়ার। তাহলে যত কি হবে, দূরত্ব কম হবে তত কি হবে? দূরত্ব যত কম হবে তার ওজন তত বৃদ্ধি পাবে। হ্যাঁ, তা তো ঠিক কথা। এখন আমি আসি, দূরত্ব এখানে তোমার কমতে 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 কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। 0 যদি হয়ে যায়, উপরে কোনো একটা মান আছে আর নিচে তোমার 0 আছে, তার মানে কি বলবে? কি অসীম বা ইনফিনিটি? সর্বাধিক। অনেকে এই সূত্র এইভাবে জানলে পারে, বলবে কি সর্বাধিক। কিন্তু এখন প্রশ্ন হলো, বস্তুর ওজনটা আমি এখানে নিয়ে আসছি, আমি যখন এই পৃষ্ঠে রয়েছি তখন পুরো পৃথিবীর ওজনের সাথে আমার কি হচ্ছে? কম্পেয়ার হচ্ছে। আমি ধরলাম এই পয়েন্টে আছি, আমার ওজন তোমার m2 আর পৃথিবীর ওজন তোমার m1। এবার যদি আমি এই পয়েন্টে থাকি, আমার ওজন সেই ওজন না, ভর m2ই, আর সেই এইখান থেকে এই পর্যন্ত। এবার পৃথিবী কি নিচ্ছে? এই বাইরের যে লেয়ারটা তার ওজন নিচ্ছে না এবার, বা তার ভর নিচ্ছে না, শুধুমাত্র m1 এর জন্য এই ভিতরেটুকু নিচ্ছে। এবার যত আমি ভিতরের দিকে যাব তার ভিতরের অংশের সঙ্গে আমার যে কানেকশন সেটাই শুধুমাত্র স্থাপিত হবে। ভিতরে যদি এবার একদম শূন্য থাকি, এই পয়েন্টে থাকি, তাহলে এই পয়েন্টে শুধুমাত্র আমি যেখানে আছি সেখান থেকে তার কেন্দ্র পর্যন্ত ভর কত? ভর তোমার 0। আমি যেহেতু কেন্দ্রেই আছে তাহলে তার ভর কত? 0। তাহলে এখান থেকে দূরত্ব কথা বের বাদ দাও, এফ সমানুপাতিক জি ইন্টু সমানুপাতিক ইকুয়াল টু m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। এবার বলো m1 এর মান কত? যে পৃথিবীর ভর, সেক্ষেত্রে আমি যদি কেন্দ্রে থাকি তাহলে আমার থেকে কেন্দ্রের দূরত্ব কতটা এবং তাদের মাঝখানে যতটা পরিমাণে পুরুত্ব আছে তার ভরটা কতটুক? তার ভর তো সেই ক্ষেত্রে m1 = 0। এই কারণে আমি কি পাচ্ছি? 0। এবার বলবে তা এর বাইরের যে আবরণ তার তো আমার উপর আকর্ষণ হচ্ছে। আরেকটা জিনিস বোঝো, তার তো আমার উপর আকর্ষণ হচ্ছে, তাহলে আমার যে আকর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। এবার আমার উপর যে আকর্ষণ বল সেটা কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। একইভাবে আমি ধরো এই পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে যাচ্ছে, তাহলে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে কাছে আসছে, তাহলে এখানে কি হচ্ছে? ঘনত্ব কমে যাচ্ছে। ঘনত্ব কমানো, তোমার m1 এর মান কমে যাচ্ছে। আমি যত কাছে যাচ্ছি m1 এর মান তত কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন্দ্রে যাচ্ছি, m1 তোমার কি হয়ে যাচ্ছে? 0। সেক্ষেত্রে আমার কি হচ্ছে? কেন্দ্রে আমার মান কত হয়ে যাচ্ছে? 0। আই হোপ কিছুটা ক্লিয়ার হলো। তাহলে ওয়েট m ইন্টু জি, ওয়েট ইকুয়াল টু m ইন্টু জি। যেহেতু আমার গ্র্যাভিটি তোমার কি ভিতরে একদম 0, এবার দ্বিতীয়ভাবে বুঝি, গ্র্যাভিটি আমাদের ভিতরে কত? 0, জি এর মান। সেই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ এর মান কি হচ্ছে? ওজন 0 হয়ে যাচ্ছে। সেই m মানে আমার ওজন যাই থাক না কেন, এই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে? 0। চলো, পৃথিবীতে কোনো ব্যক্তির ওজন যদি 600 নিউটন হয় তবে চাঁদে তার ওজন কত হবে? সেই ক্ষেত্রে 600 ডিভাইড বাই তোমার 1/6 না, 6, তাহলে কত হয়? 100 নিউটন। 6/1 পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি এর সূত্র কোনটি? যেখানে m পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ। জি এর সূত্র কোনটা, তাই তো?
এবার আমি এখান থেকে বের করি এফ ইকুয়াল টু, একবার বের করেছিলাম থিওরিতে, আবার করব, অনেকে থিওরি নাও দেখতে পারো, m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। এবার এফ এর মান কত, m ইন্টু জি, আর এখানে তোমার জি, এখানে তোমার কত এম। আমি এটা লিখলাম কি, ক্যাপিটাল এম লিখলাম, যে গ্রো এর ক্ষেত্রে গ্রো, আর এম হলো কি বস্তুর, স্মল এম টুকে আমি এম লিখে দিলাম, ডিভাইড বাই আর স্কোয়ার। এবার এই এম কেটে যায়, তাহলে এখান থেকে জি ইকুয়াল টু কি পাচ্ছি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। আর তোমার এখানে ক্যাপিটাল আর ব্যবহার করেছে, তাহলে ক্যাপিটাল আরই ব্যবহার করি। দেখো তো কোথায় পাচ্ছি, বি পাচ্ছি একদম। এখানে 9.8 জি এর মান, আর জি এর মান বস্তুর নিজের ভর এম এর উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে না, বস্তুর যে নিজের ভর এম এর উপর নির্ভর করে না, যে গ্রহ বা উপগ্রহে রয়েছে তার ভরের উপর এবং তার টানের উপর নির্ভর করে। পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এর মান কোথায় সবচেয়ে বেশি হয়? কি বলছে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এর মান সবচেয়ে বেশি কোথায় হয়? বিষুবরেখায়, মেরু অঞ্চলে, পৃথিবীর কেন্দ্রে, পাহাড়ের চূড়ায়। মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। কোথায়? মেরু অঞ্চলে সব থেকে বেশি হয়। অভিকর্ষণ ত্বরণ জি মেরু অঞ্চলে বেশি এবং বিষুবরেখায় কম হয়। পৃথিবীর মেরু অঞ্চলে কিছুটা চ্যাপ্টা হয়, মেরুতে পৃথিবীর ব্যাসার্ধ আর কম থাকে। জি সমানুপাতিক 1/r² হয়, মেরুতে জি এর মান কি হয়, বেশি হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে বা উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কি হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকে, প্রথমে বাড়ে তারপর কমে। দেখো যদি আমি উপরের দিকে ধীরে ধীরে যেতে থাকি, তাহলে আকর্ষণ বল কমতে থাকবে, অর্থাৎ জি এর মান কি থাকবে, কমতে থাকবে, তার অর্থাৎ কি হ্রাস পাবে। লম্বভাবে কোনো তলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল বা ধাক্কাকে কি বলা হয়? থ্রাস্ট, প্রেসার, ঘাত। কোন বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বল বা ধাক্কাকে কি বলা হয়? সেটাকে বলা হয় থ্রাস্ট। কি বলা হয়? থ্রাস্ট। প্রবলতা তো জলের ক্ষেত্রে, টান তোমার দড়ির ক্ষেত্রে। কোন পৃষ্ঠের উপর লম্বভাবে কাজ করা বল বা ধাক্কাকে কি বলে? থ্রাস্ট বা ঘাত বলা হয়। পদার্থবিদ্যায় সুনির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী যে কোনো তলের উপর সমকোণ 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে প্রযুক্ত বলকেই ঘাত বলা হয়। 90 ডিগ্রি কোণ হতে হবে। চাপ ভুল কেন দেখি, চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাত, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাত, সেটা হলো তোমার চাপ। থ্রাস্ট কি? ফোর্স অ্যাপ্লাইড, এইমাত্র এখানে দেখলাম, যেহেতু এটি মূলত এক প্রকারের বল তাই এর আন্তর্জাতিক একক এসআই একক কি? নিউটন। উড়ন্ত বিমানের ইঞ্জিনের দ্বারা উৎপন্ন যান্ত্রিক বলকে কি বলা হয়? যান্ত্রিক বলকে কি বলা হয়? এই যে ওকে, কি বলা হয়? যা বিমানকে বাতাসের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। উড়ন্ত বিমানের ইঞ্জিনের দ্বারা যদি হয়ে থাকে তাহলে সেটা হলো থ্রাস্ট তৈরি করে সামনের দিকে, যার জন্য কি তৈরি করে? থ্রাস্ট তৈরি করে। ওজন তো নিচে জি এর জন্য তৈরি হবে, এম জি এর জন্য। থ্রাস্ট, ড্রাগ হলো তোমার পিছনে পাখনার জন্য তৈরি হবে, আর তোমার ঘাত বা থ্রাস্ট তোমার এই ইসের জন্য, ইঞ্জিনের জন্য কি হয়, এখানে সামনের দিকে বাতাসকে কি করে? ধাক্কা মারে। লিফট হলো তোমার উপরের দিকে নিয়ে যায়, লিফটটা কি করে? উপরের দিকে নিয়ে যায়। সেটা কি কারণে হয়? পাখার জন্য, ডানার জন্য। চলো এবার এখান থেকে আমার কি হবে? উত্তর হলো ঘাত। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বল বা ঘাতকে কি বলা হয় এবং এর আন্তর্জাতিক এককে? ঘাতকে কি বলা হয়? একক ক্ষেত্রফলের উপর, এফ ডিভাইড বাই এ। তাহলে এটা কি? প্রেসার, চাপ, এবং এর একক কি? চাপের একক কি? পাস্কেল। পি ইকুয়াল টু থ্রাস্ট বাই এরিয়া, অর্থাৎ ঘাত বাই ক্ষেত্রফল। 1 ATM equal to 1.013 into 10⁵ পাস্কেল। 50 নিউটন ঘাত যদি 2 মিটার স্কয়ার ক্ষেত্রফল এর উপর লম্বভাবে কাজ করে, তবে চাপের পরিমাণ কত? এবার দেখো
পি ইকুয়াল টু কত, এফ বাই এ, এফ এর মান কত 50, এ এর মান কত 2, তাহলে কত হচ্ছে 25। আবদ্ধ ও অসংলগ্ন তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। এটি কার সূত্র? তরলের সমানভাবে কি হয় সঞ্চালিত হয়, এটি কার সূত্র? কার সূত্র এটা? আবদ্ধ অসংলগ্ন তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেটি চাপ তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। কার সূত্র? আর্কিমিডিস, বয়েলের তোমাদের তাপের সাথে পাস্কেল, বার্নলি আমার তো মনে হচ্ছে আর্কিমিডিস, মনে তো হচ্ছে, আপাতত ভুলও হতে পারি। পাস্কেল। 1653 সালে বিজ্ঞানী ব্লেইজ পাস্কেল এই সূত্রটি প্রদান করে। এটি তরল পদার্থের চাপ সঞ্চালনের নীতি নামে পরিচিত। আবদ্ধ তরলে চাপের সমবন্টন কেবলমাত্র পাস্কেলের সূত্র দ্বারাই সংজ্ঞায়িত হয়। আর্কিমিডিসের সূত্র প্লবতা। আর্কিমিডিস সূত্র তোমার কি করে? প্লবতা বা বস্তুর ভাসনের সঙ্গে সম্পর্কিত। বয়েলের সূত্র গ্যাসের চাপ এবং আয়তনের সঙ্গে নির্দেশ করে এবং বার্নলির সূত্র প্রবাহী গতিবিদ্যা, কি বলছে, প্রবাহের গতিবিদ্যা এবং শক্তি সংরক্ষণের উপর নির্ভর করে। এখানে সূত্র কি? F1 ডিভাইড বাই A1 ইকুয়াল টু তোমার কি হয় F2 ডিভাইড বাই A2। দুটোর ক্ষেত্রে প্রেসার, যে প্রেসারটা পাবো তার কিন্তু সমান। এই ক্ষেত্রে তোমার F1 ডিভাইড বাই A1 আর এইখানে তোমার F2 ডিভাইড বাই A2। এখানে এরিয়াটা বড়, তাহলে কি হবে, চাপটা কমে যাবে। এখানে এরিয়াটা কি ছোট, সুতরাং চাপটা কি হবে, বাড়বে। কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর উপরের দিকে যে প্লবতা বল অনুভব করে তা কিসের সমান? বস্তুর ওজনের সমান। বস্তুর ওজনের সমান তো হবে না। তরলের ঘনত্বের সমান, সেটাও না। তরলের আয়তনের সমান না। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। বস্তু দ্বারা কি অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ এই বস্তুটা যতটা নিমজ্জিত করলাম এর সম আয়তন কি করবে, জল বের করে দেবে। এবং যেটুকু বের করলো তার কি করলাম, ওজন নিলাম। তাহলে সেটাই দেখবো যে এই বস্তুটা সেই ওজনটা কি করেছে, হারিয়েছে, এখান থেকে হারিয়েছে। দেখা গেল এখানে 5 ইউনিট বলি, এটা ধরে নাও টোটাল তোমার রয়েছে 10 ইউনিট ওজন, কিন্তু জলে নামানোর পরে এটা দেখা গেল 5 ইউনিট ওজন আছে টোটাল এখন। এবং যে পরিমাণ জল অপসারিত হয়েছে সেটা ওজন করে দেখলাম যে 5 ইউনিট হলো। বোঝা গেল? তাহলে এই দুটো যোগ করলে আগের মানটা পাবো। অর্থাৎ যে মানটা বা যে ওজনটা সে হারিয়েছে সেই পরিমাণ জল বাইরে বেরিয়ে গেছে। নদীর মিষ্টি জলের তুলনায় সমুদ্রের নোনা জলে জাহাজ ভাসা বা সাঁতার কাটা সহজ কেন? নোনা জলের ঘনত্ব বেশি হয়, প্লবতা বেশি হয়, হওয়ার সম্ভাবনা আছে। নোনা জলের ঘনত্ব কম, সমুদ্রের ঢেউ বেশি থাকে বলে, সমুদ্রের গভীরতা বেশি বলে। তাহলে একমাত্র এই আমার উত্তর। নোনা জলের ঘনত্ব বেশি হয়, প্লবতা বল বেশি হয়। প্লবতার মান কত? AB ইকুয়াল টু রো জি ভি, বি বাই এইচ এরকম বলতে পারো, রো জি এইচ, ভি দিয়ে আছে সেখানে এইচও বলতে পারো। এবার অসংলগ্ন এবং অসান্দ্র তরলের ধারা রেখো প্রবাহে একক আয়তনে তরলের চাপ, শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। এটি কার নীতি? এটা তোমার বার্নলির নীতি। নিউটনের সূত্র না, আর্কিমিডিস প্রবলতার সূত্র, পাস্কেলের সূত্র তো একটু আগে দেখলাম একটা। বার্নলির সূত্র, পাস্কেলের সূত্র এটি আবদ্ধ তলে সব দিকে সমানভাবে চাপ সঞ্চালনের হওয়ার নীতি হিসেবে কাজ করে। নিউটনের সূত্র এটি কঠিন বস্তুর গতির সূত্র এবং মহাকর্ষ নিয়ে আলোচনা করে। আর্কিমিডিসের সূত্র প্লবতা এবং তরলের নিমজ্জিত বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের ধারণা দেয়। আর চাপ শক্তি, গতিশক্তি, স্থির শক্তি কি থাকে, সবসময় ধ্রুবক থাকে। বার্নলির নীতি অনুযায়ী কোনো পাইপ বা নলের ভেতর দিয়ে যাওয়া তরল এবং গ্যাসের গতিবেগের বৃদ্ধি পেলে তার ভেতরে চাপের কি পরিবর্তন হয়? আর নীতি অনুযায়ী কোনো পাইপ বা নলের ভেতর দিয়ে তরল বা গ্যাসের গতিবেগ বৃদ্ধি পেলে, ধরো গতিবেগ বৃদ্ধি পেয়েছে, গতিবেগ বৃদ্ধি পেলে তোমার চাপ কি হয়, কমে যায়, চাপ তোমার হ্রাস পায়। আর গতিবেগ তোমার যখন বৃদ্ধি পাচ্ছে, কি বললাম, গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, সরি
গতিবেগ তোমার হ্রাস পাচ্ছে তখন চাপ তোমার বৃদ্ধি পাবে, দুটোর একে অপরের ব্যস্তানুপাতিক হয়। তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ চাপ তোমার কি হবে, হ্রাস পাবে। আমি আগে অন্য কিছু ভাবতাম যে গতিবেগ বৃদ্ধি পেয়েছে মানে এখন চাপ বৃদ্ধি পেয়েছে, কারণ জলের যখন তুমি পাইপটা ধরে তুমি ধরো ফেললে কোথাও, দেখবে যে অনেক দূরে যাচ্ছে, চেপে যাচ্ছে অনেক দূরে যাচ্ছে। আর তখন দেখবে কি পাইপটা মোটা হয়ে গেছে, পাইপ মোটা হয়ে গেছে অর্থাৎ কি এখানে তোমার গতিবেগ কি হয়েছে, অলরেডি কমে গেছে। এখানে কি গতিবেগ কমে গেছে, ভালো করে বোঝো। পাইপে আমি ধরো চেপে ধরলাম, তোমার বাড়িতে মোটর থাকতে পারে, তার পাইপ থাকতে পারে, তুমি একটু মাথায় একটু চেপে ধরবে, চেপে ধরার পরে দেখবে যে জলটা অনেক দূরে যাচ্ছে। এখন দেখবে যে পিছনে মোটা হয়ে গেছে অর্থাৎ কি পিছনে গতিবেগ কমে গেছে। আবার এইখানে তোমার গতিবেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেই জলটা অনেক দূরে যাচ্ছে, এইখানে তোমার চাপটা কি হয়ে গেল, কমে গেছে, এখানে চাপটা কম হয়ে গেছে। চাপ বৃদ্ধি পেয়েছে কোথায়, এইখানে চাপ বৃদ্ধি পাওয়ার কারণে পাইপটা কি হয়েছে, ফুলে গেছে। এবার চাপ হ্রাস পায়, খুব ভালো কথা, উত্তর দেখলাম আমরা। এবার আপেক্ষিক ঘনত্বের আন্তর্জাতিক একক কি? আপেক্ষিক ঘনত্ব তোমার তো অনুপাত, দুটোর অনুপাত, অনুপাত তো কোনো একক নেই, ইট হ্যাজ নো এসআই ইউনিট, এর কোনো কি নেই, এসআই ইউনিট নেই, এর কোনো একক নেই। প্রদত্ত পদার্থের মধ্যে কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? লোহা, তামা, পারদ, সোনা। সব থেকে ঘনত্ব কার বেশি, তাই তো? সব থেকে ঘনত্ব বেশি তোমার লোহা, তামা, পারদ আর সোনা। সব থেকে ঘনত্ব বেশি তোমার সোনা, 19 সরি কত আছে দেয়া, এই তো 19.3 গ্রাম পার ml। সাধারণ ঘনত্বের চার্ট অনুযায়ী প্রদত্ত অপশনগুলোর মধ্যে সোনা সব থেকে বেশি, তারপরে লোহার 7.86, তামার কত 8.92, তাই পারদের কত 13.59 গ্রাম। পারদ বা মার্কুরি হলো একমাত্র তরল ধাতু যার ঘনত্ব অত্যন্ত বেশি। মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম, 0.4089। পদার্থবিদ্যায় কাজ বলতে কি বোঝায় এবং এসআই একক কি? পদার্থবিদ্যায় কাজ বলতে কি বোঝায় এবং এসআই একক কি? এটা আমি যদি এফ এর মান জানি, এফ ইকুয়াল টু কাজ ইকুয়াল টু তোমার এফ ইন্টু এস, এফ ইন্টু তোমার এস ইন্টু কস থিটা। তাহলে এখানে বল সরণ, বল ও সরণের গুণফল, বল ও বেগের গুণফল, ভর ও ত্বরণের গুণফল, চাপ ও আয়তনের গুণফল। কি বল আর সরণের গুণফল কি দিয়ে প্রকাশ করে কাজ? জুল আছে, এই তো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। যখন প্রযুক্ত বল এবং বস্তুর সরণে একই দিকে বা সমান্তরাল কাজ করে তখন কৃতকার্য কেমন হয়? তখন কৃতকার্য কেমন হয়? একই দিকে যদি কাজ করে, একই দিকে কাজ করে মানে তোমার 0 ডিগ্রি, আমরা সূত্র কি জানি, এফ এস কস থিটা। কস থিটা, থিটা তোমার 0 ডিগ্রি যদি হয়, থিটা যদি তোমার 0 ডিগ্রি হয় তার মানে কত 1, এটা তোমার 1 হয়ে গেল। তাহলে এফ ইন্টু এস, তাহলে যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকে আমার কি চলছে, বস্তু সরণ করছে, তাহলে সেটা কি হবে, ধনাত্মক, ঋণাত্মক না ধনাত্মক কাজ, সেটা কি হবে, ধনাত্মক কাজ। এবার দেখি এইখানে তোমার কি বলছো, যদি বস্তু সরণ বিপরীত দিকে হয় তবে কি হবে, বিপরীত দিকে অর্থাৎ কি আমি বল প্রয়োগ করছি এই দিকে, বস্তু সরণ হচ্ছে এই দিকে, তার মানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মানে কত, -1, তাহলে এফ ইন্টু এস ইন্টু -1 মাইনাস এফ ইন্টু এস, তাহলে কি বলবো, ঋণাত্মক কাজ। এফ এর মান কত, এস এর মান কত সেটা নয়, দেয়া থাকলে আমি বলে দিতে পারি যে এত কাজ হলো, ঋণাত্মক কাজ। এবার পরে প্রশ্নটা দেখো, একজন কুলি মাথায় ভারী বোঝা নিয়ে অনুভূমিক রাস্তায় হেঁটে গেল, অভিকর্ষ বলের সাপেক্ষে তার কৃতকার্য কত হবে? এবার দেখো এই দিক থেকে এদিকে হেঁটে যাচ্ছে, অভিকর্ষ বল এই যে এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, কোন করলো কত, 90 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রি ইকুয়াল টু কত, 0, 0 যদি এফ এফ এস তার সাথে 0 গুণ করো তাহলে কত হবে, 0, তাহলে কার্য কত, 0। বৃত্তাকার পথে ঘোরার সময় কোনো বস্তুর উপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকার্য কত, এখানে মান কত, 90 যদি হয় এই যে
এখানে মান কত? 90 মানে কত? কৃতকার্য শূন্য। এই মাত্র দেখলাম এর আগের অঙ্কর। শুধুমাত্র ওইটা বুঝতে হবে যে এখানে তোমার 90 ডিগ্রি কোণ করছে, বা এখানে 80 ডিগ্রি কোণ করছে, এখানে 70 ডিগ্রি কোণ করছে। এবার কার্য করার সামর্থ্য বা পরিবর্তন ঘটানোর ক্ষমতাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? কি বলছে? কার্য করার সামর্থ্য বা পরিবর্তন ঘটানোর ক্ষমতাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? ক্ষমতা, বল, ভরবেগ, শক্তি। কার্য করার সামর্থ্য বা পরিবর্তন ঘটানোর ক্ষমতাকে কি বলা হয়? ভরবেগ, শক্তি। ক্ষমতা না, শক্তি। দেখেছ কি বলা হয়? শক্তি। ক্ষমতা হলো তোমার কার্য করার হার, মানে সময়ের সাপেক্ষে ওটা, তাই তো। আর এখানে শক্তি কি? কোনো বস্তুর মোট যে পরিমাণ কার্য করতে পারে তাকেই বস্তুর শক্তি বলে। কার্য করার সামর্থ্যই হলো শক্তি। শক্তির আন্তর্জাতিক একক এসে একক হলো তোমার কার্যের মতোই জুল। কোনো বস্তুর গতিশক্তি, কাইনেটিক এনার্জি এবং তার রৈখিক ভরবেগ পি এর মধ্যে গাণিতিক সম্পর্ক নির্ণয় করতে বলেছে। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইড বাই 2m বাই পি স্কয়ার। কাইনেটিক এনার্জি পি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি বাই 2m। চলো দেখি কিভাবে বের করা যায়। আমরা প্রথমে কাইনেটিক এনার্জি দেখি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখন এক কাজ করি, হাফ এম ভি ইন্টু ভি, এমনটা লেখা যায়? হ্যাঁ, তা তো লেখা যায়। তাছাড়া অন্যভাবে কি লেখা যায়? যে আমি যদি এর স্কোয়ার করে দিলাম, তার মানে এম একটা বেশি নিয়েছি, তাহলে এম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হাফ উপরে তোমার পি স্কোয়ার আর নিচে তো তোমার কত থাকে? এম। তাহলে এখান থেকে পি স্কোয়ার ডিভাইড বাই 2m থাকে না? তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এভাবে করা যেতে পারে। অথবা তুমি এরকম করতে পারো, না ওটা তো আর আসছে না, তাহলে ওখানে ভি তোমার গুণ আকারে থাকছে, সেরকম তো কোনো অপশন নেই, এখানে ভি তো নেই, তাহলে ভি আমার রাখা তো যাবে না। তাহলে কাইনেটিক এনার্জি পি স্কয়ার বাই 2m। যদি আমাদের মনে না থাকে আমরা কিন্তু কষে বের করতে পারি। কতবার এসছে প্রশ্ন? কোনো বস্তুর ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তবে তার গতিশক্তি কত গুণ হবে? ভরবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত পেলাম? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 2 পি স্কয়ার, সরি পি স্কয়ার বাই 2m। এখানে কি বলছে? কোনো বস্তুর ভর আর বেগ, ভরবেগ, ভর ইন্টু বেগ, এমভি। এমভি মানে তো তোমার পি, ভর ইন্টু বেগ কি করা হলো? দ্বিগুণ করা হলো, তবে তার গতিশক্তির কি পরিবর্তন হবে? তাহলে কাইনেটিক এনার্জি ভরবেগ পি এর মান দ্বিগুণ করা হলো, মানে 2p তার হোল স্কয়ার হয়ে গেল, তাহলে 2m, 2p তার হোল স্কয়ার, তাহলে 4p স্কয়ার ডিভাইড বাই 2m থাকলো। তাহলে 4টা আমি বাইরে নিয়ে আসলাম, পি স্কয়ার ডিভাইড বাই 2m। আগে যেটা ছিল সেটাই এই যে পেলাম, তার সঙ্গে আমার কি হলো? 4 গুণ, তাহলে কি হবে? 4 গুণ হবে। এখন তুমি একটা জিনিস এখান থেকে দেখো ভালো করে, এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি, বা তুমি বলতে পারো যে এখান থেকে আমি ধ্রুবকটা যেটা করেছি, কাইনেটিক এনার্জি, এখান থেকে তোমার দেখো 2 ধ্রুবক, এম ধ্রুবক, এদেরকে তুলে দিলাম, এখানে তোমার কি নিলাম? ভেদ চিহ্ন নিলাম, তাহলে কি হলো? পি স্কয়ার। এবার তুমি দেখো একবারে সহজে বেরিয়ে যাবে না। এবার বলো, যদি ভরবেগ অর্ধেক করে দিই তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? 1/4 ভাগ। যদি ভর 3 গুণ করে দিই তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? 9 গুণ বাড়বে। দেখো এখানে তার শর্ট ট্রিক্স বলে যাচ্ছে। কোন বস্তুর অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে কি বলা হয়? পরিবর্তন যদি করা হয় তার মধ্যে যে শক্তি সঞ্চিত হবে সেটাকে কি বলবো? সেটাকে বলবো স্থিতিশক্তি। কি বলবো? স্থিতিশক্তি। একদম। এবার এম ভরের কোনো বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় উঠালে তার মধ্যে সঞ্চিত মহাকর্ষ স্থিতিশক্তি সূত্র কোনটি? সূত্র কি? ভর তোমার এম, এইচ উচ্চতায় তোলা হয়েছে, আর জি তোমার অভিকর্ষ ত্বরণ, তাহলে এম জি এইচ কোথায় আছে? কোন বস্তুর মোট গতিশক্তি পি এবং মোট গতিশক্তি কাইনেটিক এনার্জি সমষ্টিকে একত্রে কি বলা হয়? কাইনেটিক এনার্জি সমষ্টিকে একত্রে কি বলা হয়? তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, পারমাণবিক শক্তি। মোট স্থিতিশক্তি আর মোট গতিশক্তিকে একসঙ্গে বলা হয় কি? যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি।
হুম পৃথিবী থেকে কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে উপর দিকে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষ ছাড়িয়ে মহাবিশ্বে চলে যাবে এবং আর কখনো ফিরে আসবে না? এটা কি 11.2 কিলোমিটার পার আওয়ার, সরি কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে কি বলা হয়? মুক্ত বেগ, তাই তো? সূত্র কি? ভি ইকুয়াল টু √2 GR অথবা 2 GMR। দেখে রাখো, মুখস্থ করার কোনো দরকার নেই। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হতে পারে। এটি তাপ গতিবিদের কোন সূত্রে দেওয়া হয়েছে? তাপ গতিবিদের এটা এক সূত্র থেকে অন্য সূত্রে যায়। কি অবস্থা! প্রথম না, শূন্যতম সূত্র তো না, শূন্যতম বাদ দিচ্ছি। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এর মধ্যে কনফিউশন। প্রথম সূত্র দেখো, প্রদত্ত তাপ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃতকার্য। এটা তোমার প্রথম সূত্রে বলা হয়েছে। একটি শক্তি কি বলছে? একটি শক্তির সংরক্ষণের সূত্র, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি মূলত এই সংরক্ষণের নীতির উপর প্রতিষ্ঠিত। এরপরে দ্বিতীয় সূত্রে দেখি আসে নাকি। ডায়নামো বা জেনারেটর যন্ত্রে শক্তির কোন রূপান্তর হয়? জেনারেটর যন্ত্রে, তাহলে জেনারেটর এখান থেকে তোমার কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন হয়। বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তোমার বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটা ঠিক। শব্দ বাদ দেওয়া, রাসায়নিক ক্রিয়া এটা হচ্ছে না। যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎচুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে জেনারেটরের ভেতরে কুণ্ডলী যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরে যান্ত্রিক কাজ, তখন সেখানে বৈদ্যুতিক স্রোতের বা ভোল্টেজ উৎপন্ন হয়। বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটি বৈদ্যুতিক মোটরের কাজ। শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে এটা কি মাইক্রোফোনের কাজ। রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি এটি ব্যাটারি এবং কোষের কাজ। মাইক্রোফোন যন্ত্রে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে? মাইক্রোফোন যন্ত্রে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে? বৈদ্যুতিক শক্তি, শব্দ শক্তি। মাইক্রোফোনে তোমার কি হচ্ছে? শব্দ শক্তি থেকে শব্দ এখানে গেল, সেখান থেকে মানে ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, তাহলে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হচ্ছে। তারপরে কি আছে? আমরা যখন মাইক্রোফোনের কথা বলি তখন আমাদের শব্দ শক্তি, সাউন্ড এনার্জি, বৈদ্যুতিক সংকেত বা শক্তিতে ইলেকট্রিক এনার্জি পরিণত হয়। আর লাউড স্পিকার ঠিক এর বিপরীতে কাজ করে, বৈদ্যুতিক থেকে কি হচ্ছে? বিদ্যুৎ থেকে শব্দ তৈরি হচ্ছে। তাপ গতিবিদ্যার কোন সূত্রটি তাপমাত্রার পরিমাপ এবং তাপীয় সাম্যাবস্থার ভিত্তি তৈরি করে? তাপীয় সাম্যাবস্থা তোমার ধরো এর সঙ্গে বি তাপীয় সাম্যাবস্থা আছে, বি সি এর সঙ্গে তাপীয় সাম্যাবস্থা আছে, তাহলে তোমার এ আর সি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাকে বলে জিরোতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক। জিরোতম সূত্র বলে এ যদি বি এর সঙ্গে, বি যদি সি এর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এ সি এর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। 1931 সালে রালফ এইচ ফাউর এটি প্রদান করে। এই সূত্রটি প্রমাণ করে যে তাপমাত্রা হলো এমন একটি মৌলিক ধর্ম যা নির্ধারণ করে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। দুইটি বস্তু সাম্যাবস্থায় থাকার অর্থ তাদের তাপমাত্রা সমান, যা থার্মোমিটারের কাজের মূলনীতি। এবার প্রথম সূত্র দেখি। প্রথম সূত্রে কি বলছে? এটি শক্তির সংরক্ষণ এবং তাপ এবং কার্যের সম্পর্ক নিয়ে আলোচনা করে, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, এটি এনট্রপি বৃদ্ধি এবং তাপ প্রবাহের দিক, উষ্ণতা এবং শীতল নির্দিষ্ট করে। আর তৃতীয় সূত্র, এটি পরম শূন্য তাপমাত্রায় 0 কেলভিন এনট্রপি শূন্য হওয়ার কথা বলে। এনট্রপি শূন্য হওয়ার কথা বলে মানে এনট্রপি মানে তোমার বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা ব্যাপারটা কি? তাপমাত্রা, কোন তাপমাত্রায় কেমন তোমার নড়াচড়া হবে বা বিশৃঙ্খল সৃষ্টি করবে। এবার ধরো তোমার যে 0 ডিগ্রিতে তোমার এনট্রপি কত? শূন্য, কারণ কি সেখানে 0 ডিগ্রিতে বিশৃঙ্খলা একদম নেই। আর দ্বিতীয় সূত্রে এনট্রপি বৃদ্ধি এবং তাপ প্রবাহের দিক উষ্ণ থেকে শীতল দিকে কি করে নির্দেশ করে? তাহলে দিক নির্দেশ করে, তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা হলো তোমার দ্বিতীয় সূত্র নির্দেশ করে। আর প্রথম সূত্রে এটি শক্তি সংরক্ষণের সূত্র নির্দেশ করে। প্রথম সূত্র কি করে? শক্তি সংরক্ষণের সূত্র নির্দেশ করে, তাই তো? অর্থাৎ তাপ ধরো একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, কখনো কি হয় না? ধ্বংস হয় না। এটা হলো তোমার প্রথম সূত্র।
থেকে বলা হয়েছে। আর থার্মোমিটার এর নীতির উপর ভিত্তি করে কাজ করে। এগুলো কি করে? থার্মোমিটারের নীতির উপর ভিত্তি করে কাজ করে। তারপরে চলো, তাপ কখনোই নিজে থেকে কোনো শীতল বস্তুর থেকে উষ্ণ বস্তুতে প্রবাহিত হতে পারে না। এটি তাপগতিবিদের কোন সূত্রের মূলনীতি? এবার কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে এই দিক বলে তোমার দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে শূন্য না। প্রথম সূত্র শক্তি সংরক্ষণের সূত্র না। দ্বিতীয় সূত্র সেকেন্ড ল অফ দ্য থার্মোডাইনামিক এটা। আর তৃতীয়তে কি বলা হচ্ছিল? 0 ডিগ্রি কেলভিনের ক্ষেত্রে 0 ডিগ্রি কেলভিন, তাই তো? হ্যাঁ, 0 ডিগ্রি কেলভিনের ক্ষেত্রে তোমার জিরো কি হচ্ছে? বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। জিরো বিশৃঙ্খলা অর্থাৎ কই ছিল তা? এনট্রপি কত হচ্ছে? শূন্য। ওকে, এবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী তাপ সর্বদা প্রাকৃতিকভাবে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু থেকে প্রবাহিত হয়। ঠান্ডা থেকে গরম তাপ স্থানান্তরিত করতে হলে বাইরে থেকে কাজ বা শক্তি কি করতে হয়? প্রয়োগ করতে হয়। যেমন রেফ্রিজারেটর বা ফ্রিজ এ কম্প্রেসারে কাজ করে। তাপগতিবিদ্যায় তৃতীয় সূত্র কি করে? অনুযায়ী পরম শূন্য তাপমাত্রায় একটি নিখুঁত স্ফটিকের এনট্রপি মানে বিশৃঙ্খলা সেটা কি হবে? এনট্রপি বিশৃঙ্খলা সেটা কি হবে? শূন্য। পরম শূন্য উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস অথবা -273.15 কেলভিন ডিগ্রি সেলসিয়াস অণুর সমস্ত প্রকার গতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায়। গতি না থাকলে কোনো বিশৃঙ্খলা থাকে না। তাই এই তাপমাত্রায় একটি নিখুঁত স্ফটিকের এনট্রপি বা বিশৃঙ্খলা শূন্য হয়ে যায়। তাপগতিবিদ্যায় তৃতীয় সূত্রর মূল সংজ্ঞাই হলো তোমার T0 কেলভিন হলে এস এনট্রপি কি হবে? বিশৃঙ্খলা তোমার কি হবে? সরণ তোমার 0। ওকে, আর এখান থেকে কিছু দেখতে হবে না। যেখানে ওহম হলো 1 নিখুঁত স্ফটিকের ক্ষেত্রে, তাই এস ইকুয়াল টু কত? 0। এনট্রপি হলো কোনো সিস্টেমের তাপীয় শক্তির পরিমাপ বা দরকারি কাজ করার জন্য অনুপলব্ধ পরম শূন্য তাপমাত্রায় পৌঁছাতে বস্তুকে প্রায় অসম্ভব। কি বলছে? বস্তুর প্রায় অসম্ভব এই কথা বলছে। মানে তাহলে পরম শূন্য তাপমাত্রা তোমার পৌঁছাতে পারে না, এই কথাই বলে দিয়েছে। আর কিছু না। বৈদ্যুতিক ভালভের ফিলামেন্টের তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় এবং এর গলনাঙ্ক কত? ট্যাংস্টেন ব্যবহার করা হয়। গলনাঙ্ক তো দেয়াই আছে 3444। বৈদ্যুতিক ভালভ বৈদ্যুতিক শক্তিতে এটা আলোকে এবং তাপ শক্তিতে রূপান্তরিত করে। আর কিছু দেখার দরকার নেই এখানে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ প্রধানত কোন শক্তিতে রূপান্তরিত হয়? লাইট এনার্জি এখানে পড়লো, তার মানে আলোক শক্তি কি হচ্ছে? রাসায়নিক শক্তিতে কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি এটা ভুল। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি এটা ঠিক। তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি একদম না। আলোক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ হচ্ছে না। পদার্থবিদ্যার ক্ষমতা বলতে কি বোঝো? কাজ করার বা শক্তির স্থানান্তরের হার। কাজ করার বা শক্তি স্থানান্তরের হার। পি ইকুয়াল টু ক্ষমতা, ডাব্লিউ ইকুয়াল টু কৃতকার্য, টি ইকুয়াল টু সময়, তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ক্ষমতা পি প্রযুক্ত বল এফ এবং বেগ ভি এর মধ্যে গাণিতিক সম্পর্ক কি? সম্ভবত এ পি ইকুয়াল টু এফ বাই ভি। এই ভুলে গেছে পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। পি ইন্টু এফ ইন্টু ভি কোথা থেকে এলো? পি ইকুয়াল টু ওমে বাই টি, ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে ডাব্লিউর জায়গায় আমি লিখতে পারি এফ ইন্টু এস, আর নিচে আমার টি ছিল, টি রেখে দিলাম। আবার ভি ইকুয়াল টু এস বাই টি, তাহলে এস এর জায়গায় আমরা এফ ইন্টু ভি বাই টি, তাহলে এখানে টি রাখলাম, আর নিচে তোমার টি আছে। ভি ইকুয়াল টু এস বাই টি, তাহলে এস ইকুয়াল টু ভি ইন্টু টি, এই টি কেটে গেল, তাহলে এফ ইন্টু ভি। তাহলে পি এর মান কি পেলাম? এফ ইন্টু ভি। ঝামেলা যত। চলো, ইঞ্জিন বা মোটরের ক্ষমতা মাপার জন্য ব্যবহৃত একক হর্স পাওয়ার কত? 746 ওয়াট।
আর কিছু না। একটি বক্সের উপর আনুমানিকভাবে 50 নিউটন বল প্রয়োগ করে বাক্সটি বলের দিকে 4 মিটার সরে গেল, কৃতকার্য কত? কৃতকার্য পি ইকুয়াল টু এফ ইন্টু কত এস। তার মানে তোমার কত হচ্ছে 4 আর আমি 4 আর এত যদি গুণ করে দিই, 50 গুণ করে দিই, তাহলে 200 জুল। কোথায় কোথায় তুমি? ও, সূত্র আমি ভুল লিখে ফেলেছি। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। থিটা তোমার 0 ডিগ্রি, কোন দিকে যাচ্ছে? একক বস্তুকে মাটি থেকে 10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে তার মধ্যে কত স্থিতি, কি বলছে, স্থিতি শক্তি পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে, সেটা যদি বের করতে হয় তাহলে আমার কি করতে হয়? এম জি এইচ। এম এর মান কত? 10। জি এর মান কত তোমার? 9.8। আমি হ্যাঁ 9.8, যেহেতু এখানে তোমার কাছাকাছি মান রয়েছে 9.8। আর এইখানে কত? 5। তাহলে এটার সাথে এটা গুণ করে দিই, 5 8 40 শূন্য, অথবা 4 5 9 45 46 48 849 49। আর এখানে 10 ছিল, তার জন্য 0.1 চলে গেল, 490। ওকে, একটি পাম্পে 10 কেজি জলকে 10 মিটার উচ্চতায় তুলতে 20 সেকেন্ড সময় লাগে। পাম্পের ক্ষমতা কত? জি এর মান দেওয়া আছে 10। তাহলে প্রথমত আমার এম জি এইচ বের করতে হবে, তাকে আমার সময় দিয়ে টি দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমার ক্ষমতা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এখানে এম এর মান কত? 10। 10 মিটার উপরে উঠলাম, আর তার সঙ্গে আমার জি এর মান কত? 10। আর ডিভাইড বাই টি কত? 20 সেকেন্ড। 0 0 2 দিয়ে একে কাটো, তাহলে কত হচ্ছে? 5 5 10 50। তাহলে ক্ষমতা কত? 50। কেপলারের গ্রহের গতিশক্তির যে দ্বিতীয় সূত্র অনুযায়ী সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখার সমান সময়ের ব্যবধানে কি পরিবর্তন হয়? সমান সময়ের ব্যবধানে কি পরিবর্তন হয়? কি পরিবর্তন হবে আর? এখানে গতদিন আমরা ভালো করেই বলেছি যে সমান সময়ের ব্যবধানে সে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কি বললাম? সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান ব্যবধান অতিক্রম করে না, সমান ব্যাসার্ধ অতিক্রম করে, সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ এটা যদি তোমার টি টাইমে যায় এবং এটা যদি তোমার টি টাইমে যায়, অর্থাৎ ধরে নিলাম এটা 1 ঘন্টায় গেল, এটাও 1 ঘন্টায় গেল, সাপোজ ধরে নাম। তাহলে এখানে যে ক্ষেত্রফল তৈরি করবে আর এইখানে যে ক্ষেত্রফল তৈরি করবে, এটা দুইজন সমান। সমান দূরত্ব অতিক্রম করবে না, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, একদম বি। পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ভেতরের দিকে বা গভীরে গেলে অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটি কেন কমে যায়? গ্র্যাভিটি কেন কমে যায়? এখানে তোমার দূরত্ব কমে গেল, দূরত্ব না, তোমার এখানে ভর কমে গেল, কারণ কেন্দ্রের দিকে পৃথিবীর ভর বেশি। কারণ শুধু আমাদের নিচে পৃথিবীর ভরই মহাকর্ষের টান তৈরি করে, উপরে ভরে কোনো প্রভাব থাকে না। একদম 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 উপরে ভরে কোনো প্রভাব থাকে না, একদম। কয়টা উড়ন্ত বিমান উপরের প্রধান কয়টি বল, কি বলছে, উপরে প্রধান কয়টি বল কাজ করে? এক, তোমার পাখার জন্য থ্রাস্ট কাজ করছে, বাতাস এসে প্রয়োগ করছে, লেজের জন্য ড্রাগ, আর নিচে তোমার ওয়েট, আর উপরে তোমার লিফট কাজ করছে। তাহলে কয়টা বেল কাজ করছে? 4টি বল। 4টি বল, থ্রাস্ট আর লিফট। ও, এবং কোন বলটি বিমানকে কি বলে উপরের দিকে ভাসিয়ে নিয়ে বেড়ায়? ও, লিফট। লিফট তোমার কি করে? উপরের দিকে ভাসিয়ে নিয়ে বেড়ায়। আর থ্রাস্ট তোমার কি করে? সামনের দিকে নিয়ে যায়। যদি এখানে প্রশ্ন আসে কোনটার তোমার সামনের দিকে নিয়ে যায়, তাহলে 4টিতে উত্তর হতো, তার সঙ্গে কি হতো? থ্রাস্ট। ওকে, হাইড্রোলিক প্রেসে পাস্কেলের সূত্র অনুযায়ী ছোট পিস্টনের যদি F1 বল প্রয়োগ হয় তবে 10 গুণ ক্ষেত্রফলে বড় পিস্টনে উৎপন্ন হবে। তোমার এখানে 10 গুণ, তাই তো? কি বলছে? F1 আমরা কি জানি? F1 ডিভাইড বাই A1 ইকুয়াল টু F2 ডিভাইড বাই A2, মানে পি তো তোমার সব জায়গায় সমান, তাহলে এফ এর সমান। আরেকবার এবার দেখে নিই কি বলছে। হাইড্রোলিক প্রেসের প্যাসকেলের সূত্র অনুযায়ী ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করলে তবে 10 গুণ ক্ষেত্রফলের বড় পিস্টনে উৎপন্ন হবে।
10 গুণ ক্ষেত্রফলে বড় পিস্টনে উৎপন্ন হবে। তার মানে এটা তোমার 10 গুণ, তাই তো? একদম, এটা যদি 10 গুণ হয় তাহলে A1 এর সঙ্গে 10 গুণ করে দিচ্ছি, তাহলে A1 কেটে যাবে। তার মানে F2 ডিভাইড বাই কত? 10। তার মানে কত? F2 ইকুয়াল টু 10 গুণ F1, এটাই তো সমান হবে না, অর্ধেক হবে না? 10 গুণ F1, 10 টাইম অরিজিনাল ফোর্স। একদম। একটি জাহাজ মিষ্টি জলের নদীর চেয়ে সমুদ্রে নোনা জলে বেশি ভাসে কেন? প্রশ্ন থাকবে এসেছিল তো, কারণ ঘন নোনা জল বেশি প্রবল্য প্রয়োগ করে, তাই ভাসার জন্য কম জল সরাতে হয়। একদম, এই নম্বর। বার্নৌলির নীতি অনুযায়ী পাইপের ভেতরের যে অংশে প্রস্থচ্ছেদ কমে যায়, এই যে প্রস্থচ্ছেদ কমে গেছে, সেখানে তরলে কি অবস্থা হবে? বেগ বৃদ্ধি পাবে, চাপ কমে যাবে। বেগ কমে, গতিবেগ বাড়ে, চাপ কমে, এটা ঠিক। গতিবেগ এবং চাপ উভয় বাড়ে, গতিবেগ এবং চাপ অপরিত থাকে, এটা বল। এ প্রদত্ত ঘনত্বের তালিকা কি বলছে? ঘনত্বের তালিকা অনুযায়ী নিচের কোন জোড়টি সঠিক নয়? কোনটা সঠিক নয়? অ্যালুমিনিয়াম তো এর মধ্যে হালকা, খুব হালকা, মানে 3 পয়েন্ট সামথিং এরকম ছিল না, তাহলে এখান থেকে অ্যালুমিনিয়াম, এটা তোমার ভুল আছে। লোহা ঠিক আছে, তামা ঠিক আছে, সীসা ঠিক আছে। এই অ্যালুমিনিয়াম, এত অ্যালুমিনিয়াম কত আছে? এই তো হলো তোমার 2.70 গ্রাম। ওকে। প্রদত্ত প্রযুক্তি বল এবং বস্তুর স্মরণ অভিযুক্ত ও স্মরণ অভিমুখে পরস্পর বিপরীতমুখী 180 ডিগ্রি হলে তখন কৃতকার্য কি হয়? ঋণাত্মক হয়। আমরা এটা আগেও দেখেছি। -1 এর কারণে কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। করা হয়ে গেছে একবার। কোন বস্তুর রৈখিক ভরের দ্বিগুণ হলে তার গতিশক্তি কি কত গুণ হবে? কোন বস্তুর রৈখিক ভরবেগ দ্বিগুণ যদি করা হয় তাহলে তার গতিশক্তি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত? p² ডিভাইড বাই তোমার 2m, তার মানে 4 গুণ হবে। একদম, এই যে করা রয়েছে। মুক্তবেগ বা এসকেপ ভেলোসিটি কাকে বলে এবং পৃথিবীতে এর মান কত? মান তো 11.2, তাহলে আমি শুধুমাত্র মানগুলো আগে দেখে নিই। 11.2, এবার আমি দেখে নিই। মহাকর্ষের টান ছাড়িয়ে চিরতরে মহাশূন্য চলে যাওয়ার জন্য প্রয়োজনীয় বেগ কত? 11.2। একদম। পরেরটা, মহাকর্ষের টান ছাড়িয়ে চিরতরে মহাশূন্যে চলে যাওয়ার জন্য প্রয়োজনীয় বেগ 11.2। আর কিছু দেখতে হবে না, এই সেই সূত্রটা আবার দেয়া রয়েছে, দেখতে পারো। একটি বস্তুকে যখন সোজা উপরের দিকে ছোড়া হয় এবং বস্তুটি তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন তার স্থিতিশক্তি এবং গতিশক্তির কি অবস্থা হবে? দেখো, তখন তোমার স্থিতিশক্তি সর্বোচ্চ এবং গতিশক্তি কি হয়? 0 হয়, যেহেতু ভি এর মান কত? 0। কাইনেটিক এনার্জি কত? হাফ mv²। ভি এর মান তোমার উপরে সবসময় যে উপরে কি? 0, তার জন্য এই মানটা যদি এখানে 0 বসিয়ে দাও তাহলে উপরে কাইনেটিক এনার্জি কি হচ্ছে? 0। আর পোটেনশিয়াল এনার্জি সর্বাধিক হচ্ছে, আর কাইনেটিক এনার্জি কি হচ্ছে? 0 হচ্ছে। একটি জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধে আটকে রাখা জলে প্রাথমিকভাবে কোন শক্তি সঞ্চিত থাকে যা পরে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? তোমার গতিশক্তি, স্থিতিশক্তি। তোমার এই যে জলটা রয়েছে এটা তোমার স্থিতিশক্তি, একদম স্থির অবস্থায় আছে, স্থিতিশক্তি। এবার এখান থেকে আমি একটুখানি জায়গা দিলাম, ভুড় করে জল বেরোচ্ছে। এবার যদি আমি টারবাইন ঘুরে দিই সেটা কি হচ্ছে? স্থিতিশক্তি থেকে তোমার কি হচ্ছে? যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। কোনো বস্তুকে পৃথিবীর মহাকর্ষীয় টান ছাড়িয়ে চিরতরে মহাশূন্যে পাঠাতে হলে ন্যূনতম যে বেগ প্রয়োগ করতে হয় তাকে কি বলা হয়? মুক্ত বেগ। প্রান্তিক বেগ, কৌণিক বেগ, গড় বেগ বাদ দাও। কোনো বস্তুর মোট স্থিতিশক্তি এবং মোট গতিশক্তি সমষ্টিকে একত্রে কি বলা হয়? কোনো বস্তুর মোট স্থিতিশক্তি এবং মোট গতিশক্তির সমষ্টিকে কি বলা হয়? বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, হলে হতে পারে তাপীয় শক্তি আর রাসায়নিক শক্তি। এই তিনটা বাদ দিও, তাহলে যান্ত্রিক শক্তি। শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সঠিক?
শক্তির সৃষ্টি করা যায়, শক্তি ধ্বংস করা যায়, শক্তির পরিমাণ ক্রমশ কমতে থাকে। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল রূপান্তরিত হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল রূপান্তরিত হচ্ছে। লাউড স্পিকার যন্ত্রে শক্তির কোন রূপান্তর ঘটে? শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, লাউড স্পিকারে না। বৈদ্যুতিক থেকে শব্দ শক্তি রূপান্তরিত হচ্ছে। যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতিক শক্তি না। বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি না। তাহলে বৈদ্যুতিক শক্তি থেকে কি হচ্ছে, শব্দ শক্তিতে তৈরি হচ্ছে। তারপরে ব্যাটারি শক্তির কোন রূপান্তর ঘটে? ব্যাটারি শক্তির কোন রূপান্তর ঘটে? যান্ত্রিক থেকে বৈদ্যুতিক, আলোক থেকে বৈদ্যুতিক, রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। কোনটা? রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টেড তৈরি করতে ট্যাংস্টেনের ধাতু ব্যবহার করা হয়। পর্দা সারণীতে ট্যাংস্টেনের রাসায়নিক প্রতীক কি? পর্দা ডাব্লিউ। ট্যাংস্টেনের সংকেত কি? ডাব্লিউ। 3422 ডিগ্রি সেলসিয়াস এর গলনাঙ্ক। এবার ট্যাংস্টেনে তোমার দুটো জিনিস, একটা হলো পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা, দুটো কিন্তু জিজ্ঞেস করতে পারে, সুতরাং একবার দেখবে। সমীকরণে কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ভি তাপগতিবিদ্যার কোন সূত্রকে গাণিতিকভাবে প্রকাশ করে? মনে কি পড়ে? শূন্যতম সূত্র, জিরোথ ল না, ফার্স্ট ল, থার্মোডাইনামিক, এইটাই। দ্বিতীয় সূত্র না, তৃতীয় সূত্র না। সূত্রটা আমরা আগে একবার দেখেছি, এটা ফার্স্ট ল। আমাদের এটাও অ্যান্সারে দেওয়া ছিল, প্রথম 2 নম্বর বা 3 নম্বর কোশ্চেনের তার অ্যান্সারের মধ্যে এটা দেওয়া ছিল, দেখবে। প্রথম সূত্র, তাপগতিবিদ্যার কোন সূত্র এনট্রপি বা বিশৃঙ্খলার ধারণা প্রবর্তন করে এবং বলে যে তাপ নিজে থেকে ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে যেতে পারে না, ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে যেতে পারে না, সেটা কি? সেটা হলো দ্বিতীয় সূত্র। আর 0 ডিগ্রি কেলভিনে তোমার কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা বা এনট্রপি কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, সেটা তোমার 3 নম্বর সূত্রে বলে। আর 0 নম্বর সূত্র তো আমরা জানি যে এ আর বি যদি তোমার কিসে থাকে, সাম্য অবস্থা থেকে, বি থেকে সি সাম্য অবস্থা থেকে, তাহলে এ আর সি সাম্য অবস্থা থাকবে। তাপগতিবিদ্যার 3য় সূত্র অনুযায়ী পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিনে একটি নিখুঁত স্ফটিক এনট্রপি কত? 0। সালে রাল্ফ এইচ ফাউলার কর্তৃক প্রদত্ত তাপ গতিবিদ্যায় কোন সূত্রটি তাপের সাম্যাবস্থার সংজ্ঞা দেয়? তাপের সাম্যাবস্থার সংজ্ঞা দেয় 0তম। কতবার দেখলাম। পরেরটা, পদার্থবিদ্যার ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? পদার্থবিজ্ঞানের ক্ষমতা নির্ণয়ের সূত্র হলো তোমার কি, পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। পি ইকুয়াল টু কত? এফ ইন্টু ভি, বি নম্বর। পরেরটা, একটি ইঞ্জিনের ক্ষমতা যদি 1 হর্স পাওয়ার হয় তবে তার কত ওয়াট? 746। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে বা নিচে গেলে অভিকর্ষের ত্বরণ এবং মাধ্যাকর্ষণ শক্তির কি পরিবর্তন হয়? উপরে যাচ্ছি বা নিচে যাচ্ছি, দেখেছি আগেও প্রশ্নটা দেখেছি, উত্তরও দেখেছি, বারে বারে ব্যাখ্যা করেছি। উপরে গেলেও তোমার কি হচ্ছে, অভিকর্ষের ত্বরণ কমে যাচ্ছে, নিচে গেলেও অভিকর্ষের ত্বরণ কমে যাচ্ছে। এটা ঠিক, কিন্তু এটা ভুল। উপরে গেলে বাড়ে, এটা ভুল। তাহলে উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে কমে, এটা ঠিক। সর্বত্র সমান থাকে, এটা ভুল। পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণের মান 9.8 হলে চাঁদের মান আনুমানিক কত হবে? চাঁদের মান আনুমানিক কত হবে? খুব ভালো কথা। এই বাবা, চাঁদের মান আনুমানিক কত হবে, তাই তো? তোমার 9.8 কে তোমার ভাগ করে দাও 6 দিয়ে, তাহলে 6 কে 6 একবার যাচ্ছে, এক কথায় আছে 1.63। চলো, ভাগ করে দিয়েছে। আর্কিমিডিসের নীতি অনুযায়ী প্রবলতা বল এফ বি নির্ণয় সূত্র কোনটি? এফ বি নির্ণয় সূত্র, প্রবলতা বল এফ বি ইকুয়াল টু রো জি ভি। রো জি ভি এর জায়গায় তুমি যদি এইচ ব্যবহার করো তাতে কোনো সমস্যা নেই, রো জি এইচ। ওকে। বার্নৌলির সমীকরণ বা বার্নৌলির ইফেক্ট এর একটি উদাহরণ হলো কোনটা? তরলের গতিবেগ বাড়লে চাপ বৃদ্ধি পায়। তরলের গতিবেগ যদি বাড়ে, গতিবেগ বাড়ছে, চাপ কমে যাচ্ছে, এটা বল। তরলের গতিবেগ বাড়লে চাপ কমে, তরলের গতিবেগ বাড়লে চাপ কমে, এটা ঠিক। তরলের ঘনত্ব বাড়লে চাপ কমে,
তরলের ঘনত্ব বাড়লে তোমার চাপ বাড়বে। তো চাপ 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 চাপ, ঘনত্ব যদি কমে, ঘনত্ব যদি বাড়ে তাহলে চাপ, তাহলে ঘনত্বের সাথে চাপের কি সম্পর্ক, এটা তো বুঝতে পারছি না। তাপমাত্রা বাড়লে চাপ কমে, তাপমাত্রা বাড়লে চাপ তো বাড়বে, এটা বল। তাই বি নম্বর উত্তর, কিন্তু এখানে সি নম্বর আমাকে দেখতে হবে। দেখি সি নম্বরের কথা কিছু বলেছে। গতিরিয়া বাড়লে চাপ বৃদ্ধি পায় না, ভুল। ঘনত্ব বা তাপমাত্রার সাথে বার্নৌলির ইফেক্টের সরাসরি প্রাথমিক সম্পর্ক নেই। আমিও তাই ভাবছি যে এই তো সম্পর্ক নেই, তাহলে এই কথা কেন বলছে। সি আর ডি এই কারণে ভুল, সম্পর্ক তো কোনোভাবে দেখিনি। উড়োজাহাজের ডানায় এই নীতির উপর ভিত্তি করেই তৈরি করা হয়, যার ফলে ঊর্ধ্বমুখী বল বা লিফট তৈরি হয়। যখন প্রযুক্ত বল এবং সরণ পরস্পর লম্বভাবে অবস্থান করে তখন কৃতকার্য কত হয়? যখন প্রযুক্ত বল এবং সরণ লম্বভাবে কাজ করে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে কৃতকার্য কত হচ্ছে? 0। লাস্ট কোশ্চেন, একটি মোটর 1000 ওয়াট ক্ষমতায় 2 সেকেন্ড ধরে চললো। মোটরের দ্বারা মোট কত জুল কাজ করা হয়েছে? 2 সেকেন্ড ধরে করেছে, মানে 1 সেকেন্ডে তোমার এত ওয়াট করেছে, 2 সেকেন্ডে তোমার 2000 জুল কাজ করেছে। ওকে, একইভাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তারপর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।